আমি সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে পড়ছিলাম। চতুর্থ অধ্যায় ব্যাখ্যামূলক প্রশ্নভিত্তিক প্রশ্ন করছিলাম। ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন করছিলাম। প্রশ্ন 5। প্রশ্ন 3, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের উৎপত্তি কিভাবে হয়? উত্তর, আগ্নেয় পর্বতের গঠন প্রক্রিয়া ধীরে ধীরে কয়েকটি পর্যায়ে সম্পন্ন হয়। যেমন 1, প্রথমে ভূ অভ্যন্তরে 80 থেকে 160 কিলোমিটার গভীরে অস্বাভাবিক তাপ বৃদ্ধির ফলে ভূগর্ভের পদার্থ সমূহ গলে তরল শিলাস্রোত বা ম্যাগমার সৃষ্টি হয় এবং প্রচণ্ড চাপের উদ্ভব হয়। 2 নম্বর, এরপর ওই ম্যাগমা ভূত্বকের কোনো ফাটল বা সুড়ঙ্গ পথ ধরে ভূপৃষ্ঠে উঠে আসে এবং লাভা রূপে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং তার সঙ্গে ছাই, ভস্ম, আগ্নেয় পদার্থের পিণ্ড প্রভৃতিও নির্গত হয়। 3 নম্বর, ভূ অভ্যন্তর থেকে নির্গত আগ্নেয় পদার্থগুলি ফাটল বা সুড়ঙ্গ মুখের চারপাশে জমা হতে হতে ক্রমশ উঁচু হয়ে একসময় শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। বিজ্ঞানী ম্যাকডোনাল্ডের ম্যাকডোনাল্ডের মতে, এক নিমজ্জিত বা সংঘর্ষকারী দুটি ফাঁকের সংযোগস্থলের দুর্বল অংশে আগ্নেয় পর্বত তৈরি হতে পারে। দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে পাত সীমানা বরাবর আগ্নেয় পর্বত গঠিত হতে পারে। 3, কখনো কখনো পাতের মধ্যবর্তী স্থানে তেজস্ক্রিয়াজনিত কারণে সৃষ্ট হওয়া উত্তাপকেন্দ্র থেকে বেরিয়ে আসা ম্যাগমা আগ্নেয় পর্বত গঠন করতে পারে। আগ্নেয় পর্বতের উৎপত্তি ভূপৃষ্ঠ এখানে দিয়েছে। তারপরে আগ্নেয় পর্বত তৈরি হয়েছে তার গৌণ বা অপ্রধান জ্বালামু, ছোট ছোট শাখাগুলো। তো মেন প্রধান জ্বালামু ওপরে একদম উঠে গেছে। লাভা প্রবাহ, ম্যাগমা স্রোত প্রধান জ্বালামুর থেকে সমস্ত বেরোচ্ছে। আরও জানো, অগ্নুৎপাতের লাভার সঙ্গে ভূপৃষ্ঠে নির্গত ছাই, ভস্ম, শিলাখণ্ড, আগ্নেয় পদার্থের পিণ্ড প্রভৃতি অংশকে একত্রে পাইরোক্লাস্ট বলে। পাইরোক্লাস্ট নির্গত হয়। প্রশ্ন 4, মালভূমির শ্রেণী বিভাগকরণ এবং উদাহরণ দাও। উৎপত্তি ও অবস্থান অনুসারে মালভূমি 4 ভাগে বিভক্ত। 1, পর্বত বেষ্টিত মালভূমি। ভূ আন্দোলনের সময় যখন ভঙ্গির পর্বত গঠিত হয় তখন দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে চাপের কারণে উঁচু হয়ে মালভূমির আকার ধারণ করে। এই মালভূমির চারদিকে পর্বতবেষ্টিত থাকে বলে একে পর্বতবেষ্টিত মালভূমি বলে। উদাহরণ 1, হিমালয় ও কুয়েলুন পর্বতের মাঝে তিব্বত মালভূমি। বি, এলবুজ এ ল বলগার প্রোটোজার্ডেন। এলবুজ এবং জাগ্রস আকার দয়রকলা ওকার দন্তস্ব। জাগ্রস পর্বতের মাঝে ইরান মালভূমি। 2 নম্বর, মহাদেশীয় মালভূমি। ভূ আন্দোলনের ফলে ভূপৃষ্ঠের প্রাচীন ভূমি ভাগগুলি বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন মহাদেশীয় মালভূমি হিসেবে অবস্থান করেছে। বর্তমানে ওই মালভূমিগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে। উদাহরণ এ, আরবের মালভূমি। বি, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ এই ধরনের মালভূমি। 3 নম্বর, লাভা গঠিত মালভূমি। ভূপৃষ্ঠের দুর্বল ফাটল দিয়ে
ভূগর্ভের গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয় ও মালভূমি গঠন করে তখন তাকে লাভা মালভূমি বলে। উদাহরণ: এ ভারতের দাক্ষিণাত্য লাভা মালভূমি। বি সোমালিয়ার মালভূমি। ৪. ব্যবচ্ছিন্ন মালভূমি। কোনো মালভূমির কোমল শিলাস্তর যখন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে কঠিন শিলাগুলি মালভূমির আকার ধারণ করে তখন তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। যেমন: এ ছোটনাগপুরের মালভূমি। বি কর্ণাটকের মালভূমি। প্রশ্ন ৫. বিভিন্ন প্রকার সমভূমির শ্রেণীবিভাগ করো এবং তাদের উদাহরণ দাও। সমভূমি সমুদ্র সমতলের সঙ্গে প্রায় একই উচ্চতা বিশিষ্ট অথবা সমুদ্র সমতল থেকে সামান্য উঁচু বিস্তীর্ণ সমতল অংশকে সমভূমি বলে। নানা কারণে সমভূমির সৃষ্টি হতে পারে। ১. পলিগঠিত সমভূমি। নদী, হ্রদ বা সমুদ্র মোহনায় দীর্ঘদিন ধরে পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে পলিগঠিত সমভূমি বলে। যেমন: গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। ২. লাভা সমভূমি। ভূ-অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল ফাটল এবং আগ্নেয় পর্বতের মধ্য দিয়ে বেরিয়ে এসে অনুভূমিকভাবে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লাভা সমভূমি বলে। যেমন: গুজরাটের মালৌ সমভূমি। ৩. লোয়েস সমভূমি। মরু অঞ্চলের অতি সূক্ষ্ম বালুকণা বাহিত হয়ে অনেক দূরের কোনো অংশে সঞ্চিত হলে তাকে লোয়েস সমভূমি বলে। উদাহরণ: গোবি মরুভূমির লোয়েস দ্বারা চীনের হোয়াংহো নদীর অববাহিকায় লোয়েস সমভূমি গড়ে উঠেছে। প্রশ্ন ৬. মানব জীবনে পর্বতের প্রভাব কি? মানব জীবনে পর্বতের ব্যাপক প্রভাব রয়েছে। যেমন: ১. নদীর উৎস। পর্বত নদী প্রবাহের উৎসস্থল হিসেবে খ্যাত। পর্বত থেকে উৎপন্ন নদীগুলি উর্বর সমভূমির সৃষ্টি করেছে। ২. জলবায়ুতে প্রভাব। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে প্রতিহত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এছাড়া অতি উচ্চ পর্বতে বরফপাত হয়। ৩. জলবিদ্যুৎ উৎপাদন। পর্বত থেকে উৎপন্ন বিভিন্ন নদীগুলি কৃষিকাজ ও জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। ৪. বনজ সম্পদ। পার্বত্য অঞ্চলের বৃক্ষগুলি থেকে নরম কাঠ পাওয়া যায়, তা মানুষের বিভিন্ন কাজে লাগে। এছাড়া এই অঞ্চল থেকে চা, ফল, ভেষজ উদ্ভিদ প্রভৃতি পাওয়া যায়। পেজ 73। ৫ নম্বর। পর্যটন কেন্দ্র। পর্বতের মনোরম দৃশ্য ও স্বাস্থ্যকর জলবায়ুর জন্য বহু পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, সিমলা ইত্যাদি। ৫. কৃষিকার্যে অসুবিধা। পার্বত্য ভূমির বন্ধু ও পাথুরে জলে কৃষিকাজ ভালো হয় না। ৭. পরিবহনে অসুবিধা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, জীবিকা নির্বাহের অসুবিধা প্রভৃতি কারণে পার্বত্য অঞ্চলে জনবসতি কম। ৮. বহিঃশত্রুর হাত থেকে রক্ষা। কোনো দেশের সীমাতে উঁচু পর্বত থাকলে বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষা পায়। প্রশ্ন ৭. জনজীবনে মালভূমির প্রভাব আলোচনা করো। উত্তর: জনজীবনের উপর মালভূমির বিচিত্র প্রভাব দেখা যায়। যেমন: ১. খনিজ ভাণ্ডার। মালভূমি আগ্নেয় শিলায় গঠিত হওয়ায় খনিজ সমৃদ্ধ হয়। মূলত কয়লা, আকরিক লোহা, নিকেল, তামা, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজকে মালভূমি সমৃদ্ধ হয়। ২. জলবিদ্যুতে উপযোগী। তরঙ্গায়িত ভূমির ওপর দিয়ে এখানকার অধিকাংশ নদী প্রবাহিত হওয়ায়
জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। ৩. কৃষির অসুবিধা। মালভূমি কিছুটা বন্ধু ও পাথুরে হয় বলে কৃষিকাজে যথেষ্ট ব্যাঘাত সৃষ্টি হয়। ৪. যোগাযোগ ও বসতি। পার্বত্য অঞ্চলের তুলনায় এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত ও জীবিকা নির্বাহের সুযোগ কিছুটা বেশি। এজন্য এখানকার জনবসতি হয় মধ্যম প্রকৃতির। ৫. শিল্প স্থাপনা। মালভূমিতে নানা ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় বলে ধাতু ভিত্তিক বিভিন্ন শিল্পের বিকাশ ঘটে। ৬. পর্যটন শিল্প। মালভূমির প্রাকৃতিক পরিবেশ এখানে পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। প্রশ্ন ৮. মানব জীবনে সমভূমির প্রভাব লক্ষ্য। উত্তর ১. কৃষিকাজ। অধিকাংশ সমভূমি উর্বর পলির দ্বারা গঠিত বলে কৃষিকাজ অত্যন্ত ভালো হয়। ২. যোগাযোগ ও পরিবহন। ভূমিরূপ সমতল বলে রেলপথ, সড়কপথ ও জলপথের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে। ৩. শিল্পের উন্নয়ন। কৃষি সমৃদ্ধ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে বিভিন্ন শ্রমশিল্প ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে। ৪. পানীয় জল ও সেচের জলের সুবিধা। বেশিরভাগ সমভূমির ওপর দিয়ে বড় বড় নদী প্রবাহিত হওয়ায় পানীয় জল বা সেচের জল পেতে অসুবিধা হয় না। জলে সমভূমিতে জনবসতির ঘনত্ব খুব বেশি হয়। ৫. জীবনযাপনের অনুকূল পরিবেশ। সমতল ভূমি জীবনযাপনের পক্ষে সর্বাপেক্ষা অনুকূল বলে পৃথিবীর সর্বাধিক মানুষ সমভূমিতে বাস করে। ৬. শহর নির্মাণ। শিল্প, ব্যবসা, বাণিজ্যের সুবিধার জন্য সমভূমিতে বহু প্রাচীন কাল থেকেই নানা ধরনের শহর, নগর, জনপদ গড়ে উঠেছে। এবারে বোধমূলক প্রশ্ন। প্রশ্নমান ১ বা ২ বা ৩। আমি কে? ১ নম্বর, আমি সুউচ্চ শিলাময় ভূখণ্ড, আমার গড় উচ্চতা প্রায় ৯০০ মিটারের বেশি। আমি কে? এটা প্রত্যেকটা উত্তর একটা ওয়ার্ডের পর্বত। ২ নম্বর, আমি কয়েকটি পর্বত নিয়ে রেখা বা মালার মতো সারিবদ্ধভাবে বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত। আমি কে? পর্বত শ্রেণী। ৩ নম্বর, আমি পর্বতের উচ্চতম অংশ, আমাকে ছোচালো দেখতে। আমি কে? পর্বত শ্রেণী। ৪. আমি দুটি পর্বতের মাঝের নিচু অংশ। আমি কে? পর্বত উপত্যকা। না, পর্বত না, খালি উপত্যকা। ৫. আমি এক বিশেষ পর্বত, আমার শিলাস্তর ভাঁজ খাওয়ানো। আমি কে? ভঙ্গির পর্বত। ৬. আমি এক বিশেষ পর্বত, আমার শিলাস্তরে জীবাশ্ম দেখা যায়। আমি কে? ওটাও ভঙ্গির পর্বত। ৭. দুটি পাতের সঞ্চালনের পলিতে ভাঁজ পড়ে আমার সৃষ্টি। আমি কে? এটাও ভঙ্গির পর্বত। ৮. ভারতের উত্তরে আমার অবস্থান, আমি এদেশের একটি উল্লেখযোগ্য নবীন ভঙ্গির পর্বত। আমি কে? হিমালয়। ৯. ভূ আলোড়নের ফলে প্রাচীন শিলায় চ্যুতির সৃষ্টি হয়, সেই চ্যুতি বরাবর উঁচু হয়ে আমার সৃষ্টি। আমি কে? স্তূপপথ। ১০. ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে আমার সৃষ্টি। আমি কে? সঞ্চয়জাত পর্বত। ১১. আমি একটি সঞ্চয়জাত পর্বত এবং প্রতিনিয়ত লাভা নির্গত করি। আমি কে? অবিরাম আগ্নেয়গিরি। ১২. আমি সঞ্চয়জাত পর্বত, মাঝে মাঝে লাভা নির্গত করি। আমি কে? সবিরাম আগ্নেয়গিরি। ১৩. আমি এক বিশেষ ধরনের পর্বত ও মাঝে মাঝে বিস্ফোরিত হই। আমি কে? আগ্নেয়গিরি। ১৪. আমার উপরিভাগ সমতল, চারপাশ খাড়া ঢাল যুক্ত। আমি কে? মালভূমি। ১৫. আমি একটি মালভূমি এবং আমার চারদিকে পর্বত বেষ্টিত। আমি কে? পর্বত বেষ্টিত মালভূমি। ১৬.
আমি পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি এবং আমার উত্তর দিকে কুয়েল লুন ও দক্ষিণ দিকে হিমালয় পর্বত। আমি কে? তিব্বত মালভূমি। 17, আমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। আমি কে? পামির মালভূমি। 18, আমি একটি বিশেষ ভূমিরূপ যেখানে চারদিকে পর্বতশ্রেণী প্রসারিত হয়। আমি কে? পর্বতগ্রন্থি। 19, আমি একটি পর্বতগ্রন্থি এবং আমার কাছ থেকে হিমালয়, কারাকোরাম, কুয়েললুন প্রভৃতি পর্বতশ্রেণী প্রসারিত হয়েছে। আমি কে? আমি পামির গ্রন্থি। 20, আমি ইটালির ভয়ঙ্করতম আগ্নেয়গিরি। আমি কে? ভিসুভিয়াস। 21, আমি এক প্রকার সমভূমি যা নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। আমি কে? পলিগঠিত সমভূমি। 22, আমি কানাডার লাভা সঞ্চিত সমভূমি। আমি কে? ক্যানাডীয় শিল্ড। 23, আমি সাইবেরিয়ার লাভা সঞ্চিত সমভূমি। আমি কে? সাইবেরীয় শিল্ড। 24, আমি পূর্বে উচ্চ পর্বত ছিলাম, দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে উচ্চতা হারিয়েছি। আমি কে? ক্ষয়জাত পর্বত। 25, আমি ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। আমি কে? আরাবল্লী পর্বত। 26, আমার ওপর গড়ে ওঠা মানুষের জীবনযাত্রা বেশ কষ্টকর। আমি কে? 26, পার্বত্য অঞ্চল। 27, আমার ওপরে একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে। আমি কে? সমভূমি। 29, আমার গায়ে ধাক্কা খেয়ে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বৃষ্টিপাত ঘটায়। আমি কে? পর্বত। এবারে কেন, কিভাবে। 1 নম্বর, আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়। উত্তর, আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে অথবা ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথে ভূগর্ভ থেকে নিক্ষিপ্ত আগ্নেয় ভস্ম, তুফ, ঝামা পাথর, আগ্নেয় বম ও লাভা নির্গত হয়ে ভূপৃষ্ঠে যে পর্বত গঠিত হয় তাকে আগ্নেয় পর্বত বলে। আগ্নেয় পদার্থসমূহ, বিশেষত পাইরোক্লাস্ট জাতীয় পদার্থ ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে এই জাতীয় পর্বত গঠিত হয় বলে আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলে। 2 নম্বর, পৃথিবীতে অধিকাংশ লোক সমভূমিতে বাস করে। পৃথিবীর অধিকাংশ লোকের সমভূমিতে বসবাসের কারণগুলি হল: 1, পৃথিবীর অধিকাংশ সমভূমি পলি সমৃদ্ধ এবং উর্বর হওয়ায় এখানে কৃষিকাজ অত্যন্ত ভালো হয়। 2, বেশিরভাগ সমভূমির ওপর দিয়েই বড় বড় নদী প্রবাহিত হচ্ছে, তাই পানীয় জল বা সেচের জল পেতে অসুবিধা হয় না এবং জলপথ পরিবহন ব্যবস্থাও সহজে গড়ে ওঠে। 3, ভূমিরূপ সমতল বলে রেলপথ, সড়কপথ প্রভৃতির মাধ্যমে পরিবহন ব্যবস্থারও উন্নতি হয়। 4, সমভূমিতে খনিজ সম্পদের অভাব থাকলেও কৃষি সমৃদ্ধি ও উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের শিল্প ও শিল্পাঞ্চল গড়ে ওঠে, ফলে সহজে জীবিকা নির্বাহেরও সুযোগ থাকে। এই সমস্ত সুযোগ সুবিধা থাকে বলেই সমতল ভূমিগুলি অত্যন্ত জনবহুল হয় এবং পৃথিবীর প্রায় 90% মানুষ সমভূমিতে বাস করে। 3 নম্বর, পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে ওঠে না। উত্তর, পার্বত্য অঞ্চলের খাড়া ঢাল এবং গম্ভীর ও পাথুরে ভূমিরূপের জন্য 1, পরিবহন ব্যবস্থার বিশেষ উন্নতি না
তেমনি খনিজ তথা শক্তি সম্পদ আহরিত হয় খুবই কম। পার্বত্য ভূমি জনবিরলগুলো যেমন প্রয়োজন মতো তেল দক্ষ শিল্প শ্রমিক পাওয়া যায় না, তেমনি চা শিল্পজাত পণ্যের চাহিদাও থাকে খুব কম। আবার অঞ্চলটি অর্থনৈতিক দিক থেকে অনুন্নত হয় বলে ভারী শিল্প স্থাপনের জন্য ৫. পর্যাপ্ত মূলধন ও ৬. উন্নত প্রযুক্তিবিদ্যার যথেষ্ট অভাব থাকে। এই সমস্ত কারণে পার্বত্য অঞ্চলের ভারী শিল্প গড়ে উঠতে পারে না। ৪. অঙ্গিন পর্বতে জীবাশ্ম দেখা যায়। উত্তর: সমুদ্রগর্ভে যখন স্তরে স্তরে পলি জমা হয় তখন তার মধ্যে বিভিন্ন ধরনের সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহ চাপা পড়ে এবং বহু কোটি বছর ধরে পলি জমার বেঁধে পাললিক শিলার সৃষ্টির সময় ওগুলো ধীরে ধীরে পাথর হয়ে যায়। এজন্য পাললিক শিলার মধ্যে উদ্ভিদ ও প্রাণীদেহের ছাপযুক্ত জীবাশ্মের সন্ধান পাওয়া যায়। আর সমুদ্রগর্ভে সৃষ্ট ওই পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয় বলে ভঙ্গিল পর্বতেও জীবাশ্ম দেখা যায়। এবারে শব্দের ধাঁধা, উল্টো পাল্টা লিখেছে সেটাকে ঠিক করতে হবে। এটা ভ্রনন্ত অরিতিশ অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। ৩ নম্বর ল ত প ভ প হি ভঙ্গিল পর্বত, এটা ৩ নম্বর ভঙ্গিল পর্বত। ২ নম্বরটা বলছি রা লি আব আরাবল্লী। ৩ নম্বর হয়ে গেল। ৪ নম্বর থি প থি ৯ ইকার পয়রেফ প গ্র গ্রন্থি পর্বত। ৫ মাকিঞ্জারোলি মাকিঞ্জারোলি কিলিমাঞ্জারো কিলিমাঞ্জারো কিলিমাঞ্জারো। ৬ ব্ল্যাক ফরেস্ট। ৭ দেশি মহালয় মহাদেশীয় মালভূমি। ৮ টেবিল্যান্ড। ৯ লোয়েস সমভূমি। ১০ মৌনা লোয়া। এবারে তথ্য মৌচাক পূরণ। ১ নম্বরে দিয়েছে ভঙ্গিল পর্বতের সৃষ্ট সংক্রান্ত তথ্য মৌচাকটি পূরণ করে। ভঙ্গিল পর্বতের সৃষ্টি, তারপরে ১, ২, ডান দিকে ১ আর ২, বাঁ দিকে ৩টা আর ৫টা। ৮ নম্বরে পেজ ৭৫ ভূত্বক ছোট বড়, ডান দিকে ১ নম্বর আছে ওটা বলছি। ভূত্বক ছোট বড় অসংখ্য খণ্ডে বিভক্ত, প্রতিটি খণ্ডকে পাত করে। ২ নম্বরও ডান দিকে। এই পাতগুলি গড়ে ১০০ কিলোমিটার পুরু। এরা অ্যাসথেনোস্ফিয়ারের ওপর ভাসছে। ৩ নম্বর শিলামণ্ডলের নিচে যে উষ্ণ পরিচলন স্রোতের সৃষ্টি হয় তার প্রভাবেই পাতগুলি সচল হয়। ৪ দুটি পাত পরস্পর মুখোমুখি এগিয়ে এলে ওই পাত দুটি মধ্যবর্তী অংশের পলি চাপ খেয়ে ভঙ্গিল পর্বত গঠন করে। ৫ এই ধরনের পাতসীমানাকে অভিসারী পাতসীমানা বলা হয়। এবারে ২ নম্বর
আবার মানব জীবনে পর্বতের প্রভাব, একটা গোল মাঝখানে, তারপরে 1, 2, 3টা ডান দিকে, 4, 5, 6 বাদ। মানব জীবনে পর্বতের প্রভাব সংক্রান্ত মোট তথ্য মৌচাকটি প্রয়োগ করে। 1. প্রচুর চিরপ্রবাহী নদীর সৃষ্টি করে। 2. পর্বতের ঢাল বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে। 3. পর্বত কোনো দেশ বা ভূখণ্ডের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 4. পার্বত্য নদী জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। 5. নরম কাঠের বনভূমি তৈরি করে। 6. পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। এবারে শব্দছক সমাধান। ওপর নিচ। 1 নম্বরে আর্মেনীয় গ্রন্থি থেকে পূর্ব পশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণীর একটি, হচ্ছে পন্টিক পন 9টা ইটার। 2. ওপর নিচ পড়ছে। পৃথিবীর উচ্চতম মালভূমি পানির মালভূমি। তার পাশাপাশি 2 নম্বর নাতিদীর্ঘ ও অল্প দূর বিস্তৃত ভূমি পাহাড়। 3 নম্বর ভাজপ্রাপ্ত হয়ে সৃষ্ট পর্বত ভৌগোলিক পর্বত। এবারে 2 নম্বরে আছে ওপর নিচ। জাপানের একটি আগ্নেয় পর্বত ফিজিয়ান। 2. দক্ষিণ আমেরিকার সমভূমি কম্পাস। 3. আমেরিকার ভঙ্গির পর্বত রকি। 4. ভারতের একটি শুষ্ক পর্বত সাতপুরা। 5. ফ্রান্সের একটি স্তূপ পর্বত ভোজ। এবারে পাশাপাশি এশিয়ার ভঙ্গির পর্বত হিমালয়। 7. পৃথিবীর ছাদ পামির। 8. ইউরোপের ভঙ্গির পর্বত আল্পস। 9. ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত আরাবল্লী। 10. দক্ষিণ আমেরিকার ভঙ্গির পর্বত আন্দিজ। এবারে 3 নম্বরের ওপর নিচ মধ্য এশিয়ার একটি ভঙ্গির পর্বত সুলেমান। 2. এক প্রকার পর্বত অপর নাম আগ্নেয়গিরি সঞ্চয়জাত পর্বত। পাশাপাশি আছে ইটালির আগ্নেয়গিরি ভিসুভিয়াস। 4. ভারতের আগ্নেয়গিরি ব্যারন। 5. এর দ্বারা ভূগঠন হয়। 5. 6. এক প্রকার সমভূমি পলি সমভূমি। এরপরেরটা আধুনিক সমীক্ষা। নাম, শ্রেণী, বিভাগ, রোল নম্বর, বিদ্যালয়ের নাম, বিষয়, একক, সমীক্ষাপত্রের সময়কাল। নাম একটা এমনি দিয়েছে সঞ্জনা রাহা, সপ্তম শ্রেণী, বিভাগ খ, রোল নম্বর 07, বিদ্যালয়ের নাম নবব্যারাকপুর বালিকা বিদ্যালয়, বিষয় ভূগোল, একক স্থলভাগের ভূমিরূপ, সমীক্ষাপত্রের সময়কাল 2014 সেপ্টেম্বর। আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলের চারপাশে একটা আঞ্চলিক সমীক্ষা। সেই অঞ্চলের চারপাশের ভূ-প্রকৃতি, নদ-নদী, জলধারা, বনভূমি, পরিবহন ব্যবস্থা, মানুষের জীবিকা প্রভৃতির সামগ্রিক ব্যবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে নিম্নের কিছু তথ্য সংগৃহীত। 1 নম্বর আমার সমীক্ষাকৃত অঞ্চলের ভূ-প্রকৃতি। আচ্ছা, তো বক্স দেওয়া আছে সমতল না ঢেউ খেলানো না বলি। এখানে সমতলের টিকমার্ক করা আছে। এটা খালি তোমাদের বুঝবার জন্য। 2 নম্বর ভূমির ঢাল খাড়া, মাঝারি বা ঢালহীন। এটা তোমরা যে স্থানে বাস করো সেইটাকে কীভাবে। 3 নম্বর কাছাকাছি পাহাড় বা পর্বতের অবস্থান, হ্যাঁ না, থাকলে হ্যাঁ না থাকলে না। এখানে না তো টিকমার্ক করা আছে। 4. কাছাকাছি প্রবাহিত নদীর অবস্থান, হ্যাঁ না, হ্যাঁ তো টিকমার্ক করা আছে। হুগলি নদী, হ্যাঁ হুগলি নদী ব্র্যাকেটে আমার সমীক্ষাকৃত অঞ্চলের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। 5. কাছাকাছি কোনো ঝর্ণা, জলধারা, বাঁধ, হ্যাঁ কি না, না লেখা আছে, নাতে টিকমার্ক আছে, বক্স করা আছে। 6. আশেপাশে বনভূমি বা জঙ্গলের অবস্থান, হ্যাঁ কি না, নাতে টিকমার্ক। 7. সামগ্রিক হিসেবে এই অঞ্চলটি পার্বত্য না মালভূমি না সমভূমি এলাকার অন্তর্গত, সমভূমিতে টিকমার্ক করেছে।
তারপরে ৮ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। ৯ কাছাকাছি কাছাকাছি অবস্থিত পাকা রাস্তা হলো, এখানে লিখেছে এবি রোড। ১০ আমার বাড়ি পাকা রাস্তা থেকে সামান্য দূরে। তারপরে ১১ কাছাকাছি অবস্থিত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নাম: বিদ্যালয় নবব্যারাকপুর বালিকা বিদ্যালয়, ২ পোস্ট অফিস নবব্যারাকপুর, ৩ ক্লাব নবব্যারাকপুর আমরা সবাই, ৪ হাসপাতাল মেমোরিয়াল হসপিটাল, ৫ রেল স্টেশন নবব্যারাকপুর, ৬ বাজার মধুবাবুর বাজার। ১২ নম্বর কোশ্চেন, আমার বাড়ি ও আশেপাশের বাড়ি পাকা কি কাঁচা? পাকাতে টিক মারতে আছে। ১৩ অঞ্চলটি জনবসতি খুব ঘন, মাঝারি ঘন, ফাঁকা? ফাঁকাতে টিক মারতে পারছে না, মাঝারি ঘনতে টিক মারতে পারছে। ১৪ আমাদের অঞ্চলটি গ্রাম, শহর, মফস্বল এর অন্তর্গত। মফস্বল গ্রাম তো না, শহর না, মফস্বলের অন্তর্গত। উপরোক্ত অঞ্চলের বৈশিষ্ট্যগুলি দেখলে দেখা যাবে এটি বইয়ের পৃষ্ঠায় পড়া সমভূমির বৈশিষ্ট্যের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তাই একটি সমভূমি অঞ্চল সরাসরি পর্যবেক্ষণ করে বাস্তব জ্ঞান লাভ হল, যা আমাদের ভূগোল বিষয় পাঠের ক্ষেত্রে সাহায্য করে। এটা একটা প্রজেক্ট, কোনো জায়গায় গিয়ে যেখানে থাকো তার ব্যাপারে লেখা। এটা পেজ 76 এখানেই শেষ হলো, আর ৪র্থ অধ্যায়টি এখানে শেষ হলো। এরপরে পঞ্চম অধ্যায় শুরু করি। ৪র্থ অধ্যায় এই ফাইলটি এখানে শেষ হলো।